নানা ধরনের যে সমস্যাগুলোর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ আজকে যাচ্ছে, এই অপদার্থ, পরিবারবাদী, তোষণবাদী, আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত এবং সীমাহীন তোষণের রাজনীতি যারা করেন, সে স্বেচ্ছাচারী সরকার, তার চার্জশিট রাজ্য স্তরের সাথে সাথে আমরা এই জেলাতেও কিভাবে মানুষ এতে এফেক্টেড হয়েছে, মানুষ বঞ্চিত হয়েছে, সেটা আমরা এর মধ্য দিয়ে তুলে ধরেছি। প্রত্যেককে একটা করে ডিস্ট্রিবিউট করে দেন সাংবাদিকদের। আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নেওয়ার আগে এসআইআর সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাধ্যমে যারা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এবারে 28 তারিখের ভোটার তালিকার পরে যে সমস্ত সন্দেহজনক ভোটার থেকে যাচ্ছে, তাদের ডকুমেন্টেশন ঝাড়াই বাছাই যাচাইয়ের কাজ করবেন, অর্থাৎ জুডিশিয়ারি, যার নেতৃত্ব দেবেন কলকাতা হাইকোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি মহোদয়। আপনাদের মাধ্যমে এই এসআইআর প্রক্রিয়ার নজিরবিহীন যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, ব্যতিক্রমী রায়, সেই ভিত্তিতে আমি দুটো তথ্য আপনাদের কাছে দিচ্ছি। যেভাবে বিভিন্ন সাংবিধানিক বডিকে একদিকে ভয় দেখানো হয়, অন্যদিকে ম্যানেজ করার চেষ্টা করা হয়। প্রথমে ম্যানেজের চেষ্টা হয় যখন ইলেকশনে অবজারভাররা আসেন, পুলিশ অবজারভার হতে পারেন, সিভিল অবজারভার হতে পারেন, জেনারেল অবজারভার হতে পারেন, অথবা অ্যাকাউন্টসের অবজারভার হতে পারেন। তাদেরকে যেমন প্রথমে ম্যানেজ করার চেষ্টা করা হয়, পরে তাদেরকে ভয় দেখানো হয় এবং প্রয়োজন হলে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একইভাবে কলকাতা হাইকোর্টে দুর্নীতির বিরুদ্ধে, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, সংবিধানকে বাঁচানোর ক্ষেত্রে যে বিচারপতিরা তাদের মেরুদণ্ড সোজা রেখে তারা লফুল বিভিন্ন জাজমেন্ট বা অর্ডার দিয়েছিলেন, তাদেরকে কিভাবে আক্রমণ করা হয়েছে আপনারা জানেন। স্বাধীনতার পরে একমাত্র মুখ্যমন্ত্রী তথা রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভার নির্বাচন সংক্রান্ত মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য তিনি মামলা ছেড়ে দেন এবং 5 লক্ষ টাকা ফাইন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে টাকা ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টের বারকে দিতে হয়েছে, এটা আপনারা জানেন। পরবর্তী সময়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে তালা লাগানো, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে অচলাবস্থা সৃষ্টি করা এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা মহোদয়ের বাড়িতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি এবং আমার ছবি লাগিয়ে তাকে আক্রমণ করা আপনারা দেখেছেন। সাথে সাথে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মহোদয় তার বাড়ির লোককে, অর্থাৎ তার যিনি স্বামী রয়েছেন, পরিবারের কর্তা রয়েছেন, তার বিরুদ্ধে কলকাতা পুলিশকেও লেলিয়ে দেওয়ার ঘটনা আপনারা দেখেছেন। আমি এই কথাগুলো এই কারণে বললাম যে জুডিশিয়াল অফিসাররা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এই সন্দেহজনক ভোটার, যারা 3টে কাগজ দরকার হয় ভোটার তালিকায় নাম তুলতে গেলে, একটা হচ্ছে ভারতবর্ষের নাগরিক সিটিজেনশিপ, দ্বিতীয় হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, এখানকার স্থায়ী বাসিন্দা, এবং তৃতীয় হচ্ছে 18 বছর পূর্ণ হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ থেকে 2 ধরনের মানুষ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এসেছে। একদল হচ্ছে হিন্দু, যারা ধর্ম বাঁচানোর জন্য অত্যাচারিত হয়ে পশ্চিমবঙ্গে ভারতে এসেছেন। ভারত তাদের মোদিজির নেতৃত্বে আশ্রয় দিয়েছে
সিএএ এর মাধ্যমে তারা শরণার্থী, আর একদল 550 কিলোমিটার মেড়া না থাকার জন্য এবং গোসাবা সহ বিস্তীর্ণ জলপথে বর্ডার সিকিউরিটি ফোর্স সব জায়গায় সম্ভব নয়, পুলিশের সহযোগিতায়, তৃণমূলের সহযোগিতায় বাংলাদেশ থেকে যে মুসলিমরা এসেছেন তারা অনুপ্রবেশকারী, এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে যে রোহিঙ্গারা ঢুকেছেন তারা হলো অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারীরা কেউ ভারতীয় নয়, তাদের সিটিজেনশিপও নেই, ডোমিসাইলও নেই। আমরা বরাবরই বলে এসেছি তাদের নাম ভোটার তালিকায় তোলা যাবে না। অর্থাৎ তারা যথোপযুক্ত কাগজ থাকলে দেখাবেন। বিচার বিভাগকে যুক্ত করা হয়েছে, 12টি রাজ্যে এসআইআর হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল সহ 11টা জায়গায় এই ধরনের সিদ্ধান্ত হয়নি, পশ্চিমবঙ্গে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত হয়েছে। আমি যে কারণে এই কথাগুলো বললাম, আমি দুটো তথ্য আপনাদের সামনে দিচ্ছি, দুটো তথ্য, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যার উপরে আপনাদের আমাদের ব্যবস্থা জুডিশিয়ারিকে এবং ইলেকশন কমিশনকে নিতে হবে। ইলেকশন সেল পূর্ব মেদিনীপুর তারা গতকাল 1:10 PM দুপুরবেলা, তারা না 1:10 নয়, সন্ধ্যেবেলা 8:55 PM এডিএম এলআর তিনি ওই গ্রুপে লিখছেন, at the rate of all videos please appoint one LO, that means liaison officer, to be attached with honorable judicial officers. We will have a briefing at 10:30 AM tomorrow, মানে আজকে, send all of them to DM office physically. তার মানে মোবাইল বাইরে ফোন রেখে তাদেরকে বলা হবে কি কি করতে হবে, যেটা মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে। নন্দিনী চক্রবর্তী ডিএমদের শিখিয়ে দিয়েছেন, আর ডিএমরা তাদের এডিএমদের দিয়ে এই অপকর্মটা করবেন। আমি পরিষ্কার মাননীয় জুডিশিয়াল আধিকারিক এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে, রাজ্যের বিরোধী দলনেতা যিনি 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করেন, আমি অনুরোধ করব যে কোন লিয়াজো অফিসারকে আপনি অ্যালাউ করতে পারেন না বা করবেন না। কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে 28/2 এর পরে যে সাপ্লিমেন্ট লিস্টের জন্য যে ভোটার রয়ে যাবে সে সংখ্যা কি হবে ইলেকশন কমিশন জানে এবং জুডিশিয়ারি জানে। তাদের ঝাড়াই বাছাই হবে ডকুমেন্টের ভিত্তিতে, অর্থাৎ কাগজের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে, এবং সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাকসেপ্ট অর রিজেক্ট করবেন। তাদেরকে দুজন সহযোগিতা করবেন, একজন ভারত সরকারের যে কর্মচারীরা আধিকারিকরা এসেছেন মাইক্রো অবজারভার তারা থাকবেন, আর আরেকজন থাকবেন রাজ্য সরকারের দেওয়া গ্রুপ সি যারা অফিসার্স তারা। কিন্তু সেখানে লিয়াজোর কথা বলা নেই। এই লিয়াজো আমরা দেখেছি পুলিশ অবজারভার, জেনারেল অবজারভারদের সঙ্গে বিশেষ রাজনৈতিক দলের লোকেদেরকে লিয়াজো করা হয়, এবং তারা লিয়াজো অফিসার হিসেবে প্রথমে ম্যানেজ করার চেষ্টা করেন, পরে যদি কথা না শোনেন, ম্যানেজ না হন, বাধা দেওয়ার চেষ্টা করেন। এবং তারা যেহেতু পশ্চিমবঙ্গের আধিকারিক, তাদেরকে বিভিন্নভাবে শাসক দল এবং প্রশাসন থেকে তাদেরকে ভয় দেখানো বা অন্য জিনিস হয়। আমি আপনাদের মাধ্যমে এটা বললাম যে দেখুন, গতকাল রাত্রি 8:55-তে পূর্ব মেদিনীপুরের ইলেকশন সেল থেকে এডিএম এলআর কি পোস্ট করেছে, সম্পূর্ণ অবৈধ, সুপ্রিম কোর্টের ডাইরেকশনের পরিপন্থী। আমি এখান থেকে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস এবং সিও ওয়েস্ট বেঙ্গলকে অনুরোধ করব যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এরপরে সোশ্যাল মিডিয়াতেও দেব, এবং বিজেপির পক্ষ থেকে আমরা রিটিন কমপ্লেনও সিইসিকে আমরা ইসিআইকে পাঠাবো। এটা 1 নম্বর ইনফরমেশন। দ্বিতীয় নম্বর, আজকে সকালে ঠিক নয়, দুপুরবেলা 12টার সময় ডিএমরা ভিসি করেছেন সব বিডিও এবং এসডিওদের সঙ্গে।
সেই ভিসিতে আমরা স্পেসিফিক পেয়েছি। কোচবিহারের ডিএম ভিসি করেছেন, তাতে ইনস্ট্রাকশন, প্লিজ মেক ADJS additional district judges, ADJS understand there is provision of field inquiry in SIR, so they can do it for genuine electors with partial documents or problematic documents. বাংলা করলে কি দাঁড়ায়? অতিরিক্ত জেলা জাজেদের, বিচারপতিদেরকে আপনাদেরকে বলতে হবে, ভিডিওদেরকে বলা হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের সব ডিএম করেছেন 12টার সময়, সমস্ত তথ্য ডকুমেন্ট আমাদের হাতে। সেখানে বলছেন যে ফিল্ড ইনকোয়ারি দরকার হলে করুন, যাদের কাগজপত্র নেই। এটা করতে পারেন না। সুপ্রিম কোর্টের রায় অর্ডার নম্বর যে 4 নম্বর পরিষ্কার পড়া লেখা আছে, আপনাকে আপলোডেড ডকুমেন্টের উপরে তথ্য যা পেয়েছেন তার উপরে আপনাকে শুনানি করতে হবে, হিয়ারিং করতে হবে এবং তথ্য সঠিক কিনা। একজনের ভোটার লিস্টে নাম তুলতে গেলে তার ভারতীয় নাগরিকত্ব আছে কিনা, তার স্থায়ী বাসিন্দার আমাদের ডোমিসাইল সার্টিফিকেট আছে কিনা, এটা তাদেরকে দেখতে হবে। এটা আমার স্বাভাবিক, এদের জেনারেটরও রাখা উচিত, এটা স্বাভাবিক, কারণ লাইভ হচ্ছে তো। আমি যখনই এইগুলো বের করে দিচ্ছি এদের খুব অসুবিধা হয়। এটা আমার এই বিজেপিতে 6 বছরে, আমার বিশেষ করে 5 বছরে অপোজিশন লিডারে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। আপনাদের প্রশ্ন থাকলে দেন। ঠিক আছে, দেবে এটা চলুন। আমি আমার আর একটা ইস্যু আছে, SIR সংক্রান্ত প্রশ্ন আছে কি? এবং 28 তারিখের মধ্যে বের করা সম্ভব কিনা, যেটা আপনি প্রথম দিন থেকে গোটা প্রক্রিয়াটাকে দেখছেন। 28 তারিখে কাদের নাম বেরোবে এ ব্যাপারে তো সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, যেখানে ERO মাইক্রো অবজারভারদের মধ্যে বিরোধ হয়েছে, যেহেতু 14ই ফেব্রুয়ারি পর্যন্ত ডকুমেন্ট আপলোডের সময় ছিল, তাতে আপনাদের যেখানে বিরোধ হয়েছে ওই কেসগুলো সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে বেরোবে এবং সেটা জুডিশিয়াল অফিসাররা সিদ্ধান্ত নেবে। যেহেতু দুটো সাংবিধানিক বডির মধ্যে লড়াই হয়েছে, বিতর্ক হয়েছে, একটা রাজ্য সরকার, এটা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্থা, আরেকটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ওটাও কনস্টিটিউশনাল বডি। তাই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে যাতে সঠিকভাবে হয়। সেক্ষেত্রে 28/2/2026 ভোটার তালিকায় তাদেরই নাম থাকবে, যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, যেটা বিতর্কের বাইরে। বিতর্কিত ভোটারদের জন্য জুডিশিয়াল অফিসার যারা 250 জন নিয়োগ হয়েছে চিফ জাস্টিসের দ্বারা, তাদেরকে করতে হবে ঝাড়াই বাছাই, এবং সেটা হবে তথ্যের ভিত্তিতে। সেখানে নতুন কোনো পদ্ধতি চালু করা যাবে না। তাই লিয়াজো অফিসারও বেআইনি এবং ফিল্ড সার্ভেও কোর্টের, সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী। এই জন্যই দুটো তথ্য ডকুমেন্ট প্রমাণপত্র দিয়ে আমি তৃণমূল কংগ্রেসের শেষ খেলাটা আপনাদের সামনে উন্মোচিত করি। আমি উনার কথার উত্তর দেব না, কারণ উনি সরকারের কেউ নয়, উনি একজন সাংসদ।
অতএব উনি উনার রাজনৈতিক বক্তব্য বলছেন, কারণ ওরা ইলেকশন কমিশনকে বিজেপি করে দিচ্ছে। এখন তো সুপ্রিম কোর্ট করেছে, এরপরে জুডিশিয়াল অফিসারদেরকে আর কলকাতা হাইকোর্টকেও বিজেপি বলে দিতে পারে। এর আগেও এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসু, সিটিং জাজ অমৃতা সিনহা মহোদয়া, আমাদের সিটিং জাজ সিনিয়র জাজ রাজাশেখর মান্তার ক্ষেত্রে আপনারা যে আচার আচরণ করেছেন, এবং কিছুদিন আগে মাননীয় বিচারপতি সুব্রা ঘোষের এজলাসেও আপনারা যেভাবে ভণ্ডুল করেছেন, যার ফলে ইডিকে চলে যেতে হয়েছে সুপ্রিম কোর্ট, সবাই দেখেছে। এবং আমরা সময়ের অপেক্ষায় আছি যে তৃণমূল কংগ্রেস কবে বলবে যে এই বিচার ব্যবস্থাও বিজেপি, সবই পারে বলতে। এই দলটাই ভারত বিরোধী, সংবিধান বিরোধী। এই দলটাই অ্যান্টি ন্যাশনাল, শুধু অ্যান্টি হিন্দু নন, অ্যান্টি মহিলা নন, নারী বিদ্বেষী নন। এই দলটা ভারত বিরোধী হবে। বিএলওদের জন্য 61 কোটি টাকা রাজ্য বরাদ্দ করেছে। অসুস্থ এবং যারা মৃত বিএলও তাদের এখনো পর্যন্ত টাকা বরাদ্দ হয়েছে কিনা জানা নেই, কমিশনভুক্ত খবর। আমি আপনাদেরকে বলি, কোন জেলার জেলা শাসক এসআইআর সংক্রান্ত প্রক্রিয়াতে কেউ মারা গেছেন, অসুস্থ হয়েছেন, এই তথ্য আমার জানা নেই যে তারা ইলেকশন কমিশনকে দিয়েছে। ইলেকশন কমিশন যখন যখন সাংবাদিক সম্মেলন করেছে, তারা বলেছেন জেলা শাসকদের দায়িত্ব ইনফরমেশন উইথ ডকুমেন্ট, পোস্টমর্টম রিপোর্ট, মেডিকেল রিপোর্ট এবং তার সঙ্গে যা রিলেভেন্ট ডকুমেন্ট, এগুলো দিয়ে করা। উত্তরপ্রদেশের ক্ষেত্রে 2-3টি কেস ঘটেছিল। ইলেকশন কমিশন, আমি যেটুকু জানি, তারা 25 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিয়েছে। অর্থাৎ ইলেকশন কমিশন এই জন্য সবসময় প্রস্তুত থাকেন। কিন্তু পশ্চিমবঙ্গে যেগুলো করছেন, গাছ থেকে পড়ে গেলে, ছাদ থেকে পড়ে গেলে, বিষ খেয়ে ঝুলে গেলে, বিষ খেয়ে পড়ে গেলে, দড়ি দিয়ে ঝুলে গেলে, পুকুরে স্নান করতে গিয়ে ডুবে গেলে, সবকে এসআইআর বলে চালিয়ে দিচ্ছে। অতএব আগে তথ্য প্রমাণ দিয়ে সঠিকভাবে পোস্টমর্টম রিপোর্ট করে আপনারা যথাবিহিত জায়গায় প্রশাসনের পক্ষ থেকে জানান, তাহলেই এই বিষয়ে ইলেকশন কমিশন অন্য রাজ্যে যা ব্যবস্থা নিয়েছে এখানেও সেই ব্যবস্থা নেবে। না নিলে আমরাও ইলেকশন কমিশনকে বলবো যে নেওয়া উচিত। আফটার অল আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিকের, সে যে দলেরই হোক, তার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী।